আমরা ইকোনমিক্সের ওয়ার্ম আপ সিরিজ শুরু করেছিলাম এবং তার ভিতরে ন্যাশনাল ইনকাম বা ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিংয়ের যেটা রয়েছে জিডিপি, জিএনপি, এনডিপি, এনএনপি, এগুলো আমরা সম্পূর্ণভাবে কমপ্লিট করেছি, যেগুলো টেলিগ্রামে রয়েছে। এবং তার উপর ভিত্তি করে যত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স রয়েছে, এগুলো ইউপিএসসি বা বিভিন্ন স্টেট পিএসসিতে জিজ্ঞেস করা হয়েছে, সেগুলো আমরা সলভ করব। ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট, এটা আমরা অলরেডি বলেইছি। ন্যাশনাল প্রোডাক্ট ফ্যাক্টর কস্ট আমরা এটাকে কী নাম দিয়েছি? ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট মানে যখনই আমি ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট, আমি অলরেডি তোমাদের এটা বলেই দিয়েছি যে ফ্যাক্টর কস্ট বের করতে গেলে কী করতে হবে? মার্কেট প্রাইস থেকে ট্যাক্স বাদ দিতে হবে, কারণ মার্কেট প্রাইস ফ্যাক্টর কস্টের সাথে ট্যাক্স হলে মার্কেট প্রাইস হয়, প্লাস সাবসিডি করতে হবে। ফ্যাক্টর কস্ট মানে শুধুমাত্র যেইটুখানি জিনিস তৈরি মানে যেইটুখানি পরিমাণ অর্থ জিনিসটা তৈরি করতে লেগেছে, ট্যাক্স সব কিছু ছাড়া, তাহলে এটা হচ্ছে মার্কেট প্রাইস মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্স প্লাস সাবসিডিস। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। পরের প্রশ্ন, উইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট ফর ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং ফর ইনকাম? যে এর মধ্যে ন্যাশনাল ইনকাম কাউন্টিংয়ে কোনটা ঠিক নয়? Imports are subtracted in calculating gross domestic products. Need factor payments earned from abroad are included in the gross domestic product. Purchased and sale of second-hand goods are not included in the gross domestic product. And inventories are included in the domestic capital formation. তাহলে এটা কোনটা ঠিক নয়, যে কোনটা আমরা ন্যাশনাল ইনকাম কাউন্টিংয়ে ইউজ করি না? তো সেক্ষেত্রে আমি যদি দেখো ইনভেন্টারিজ আর নট ইনক্লুডেড ইন দ্য গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, পারচেস অফ সেলস অফ সেকেন্ড হ্যান্ডস আর নট ইনক্লুডেড ইন দ্য গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, আর নেট ফ্যাক্টার্স পেমেন্ট আর্ন ফ্রম দ্য অ্যাব্রড, তাহলে এটা হবে অবভিয়াসলি। কারণ কি, এখানে ভালো করে জিনিসটা তো এটা খুব সোজা অ্যান্সার দেওয়া ছিল, এখানে অ্যাব্রড চলে এসছে। আমি যদি জানতাম অ্যাব্রড থেকে যেটা ইনকাম হচ্ছে এটা আমার জিএনপির মধ্যে আসছে না, তো জিডিপিতে কি করে আসবে? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট কি? অ্যাব্রড বিদেশ, আর ডোমেস্টিক মানে দেশীয়, দুটো তো কন্ট্রাডিক্টরি। এটা দেখে আমি বলতে পারতাম যে এটা রং, ডিডেন্ট কারেক্ট। তাহলে এটা কি হচ্ছে? এটা জিএনপির ডেফিনেশন, জিডিপি না। যখনই ডোমেস্টিক মানে দেশীয়, দেশের সীমার মধ্যে, অ্যাব্রড মানে বিদেশ, তাহলে এটা কী করে ঠিক হতে পারে? মানে এটাই ভুল। আর এখানে যে স্টেটমেন্ট ছিল এই যে পারচেস অফ ল্যান্ড অ্যান্ড সেকেন্ড হ্যান্ড গুডস আর নট ইনক্লুডেড দ্য জিডিপি, এটা কিন্তু মনে রাখতে হবে যে যখন আমি জিডিপি ক্যালকুলেশন করি, আমি সেই সময় সেই বছরে যা কিছু সেকেন্ড হ্যান্ড জিনিস বিক্রি হচ্ছে সেগুলো কিন্তু আমরা ধরি না। ধরি আমার কাছে একটা ল্যাপটপ ছিল, আমি 2011-তে আমি একটা ল্যাপটপ কিনেছিলাম, আর 2021 আমি ল্যাপটপটা বিক্রি করেছি, এটা আমার সেকেন্ড হ্যান্ড, এটাকে আমি ধরবো না। কারণ 2011-তে যখন ল্যাপটপটা প্রথম তৈরি হয়েছিল তখন সেই বছরের জিডিপি থেকে অলরেডি আমি এটাকে ক্যালকুলেট ধরে নিয়েছি। সেই সময় আমি 15K দিয়ে কিনেছি, এখন আমি 5Kতে বিক্রি করছি, এটাকে আমরা ধরবো না। জিডিপি ক্যালকুলেশনে সেকেন্ড হ্যান্ড গুডসের কিন্তু সেলিং ধরা হয় না। পরের প্রশ্ন দেখি, বলছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ইজ কল্ড গ্রস। কেন এটাকে গ্রস বলা হয়? যে ডিপ্রিসিয়েশন অফ ক্যাপিটাল, কনজাম্পশনস অফ ক্যাপিটাল ইন প্রোডাকশন প্রসেস কেন ডাজেন্ট এক্সক্লুড, এটা কোনটাকে? সাবসিডিজ অন কনজাম্পশন, এটা কেন গ্রস বলা হচ্ছে? এক্সক্লুড মানে কোনটাকে আমরা বাদ দিই না। কোনটাকে বাদ দিই না? এই যে এটা ডেপ্রিসিয়েশনকে বাদ দিই না। আমরা জানি ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে দিলে তো এটা এনডিপি হয়ে গেল, নিট ডোমেস্টিক প্রোডাক্ট। গ্রস মানে যা কিছু হচ্ছে সেটাই, ক্যাপিটাল ইন প্রোডাকশন প্রসেস, প্রোডাকশন করে আমি যা কিছু তৈরি করছি সেটাই আমার গ্রস, আর এটাই আমার জিডিপি। আর আমি যদি ডেপ্রিসিয়েশনকে বাদ দিতাম, এটা আমার জিডিপি থাকতো না, এটা আমার এনডিপি হয়ে যেত। জিজ্ঞেস করেছিল ডাজেন্ট এক্সক্লুড, এক্সক্লুড মানে বাদ দেওয়া, তাহলে কোনটা বাদ দিই না? ডেপ্রিসিয়েশন বাদ দিই না। পরের প্রশ্ন, কনসিডার দ্য ফলোইং ইকুয়েশন উইথ রেফারেন্স টু দ্য ন্যাশনাল ইনকাম। সেম জিনিস, যেখানে কি বলছে? ন্যাশনাল ইনকাম মার্কেট কস্ট মাইনাস ফ্যাক্টর, মার্কেট এমপি মাইনাস এফসি, এদের ডিফারেন্সটা কী হবে? ট্যাক্স। খুব সোজা, ট্যাক্স। যদি ফ্যাক্টর কস্টের সাথে আমি ট্যাক্স ধরি, ওটাই আমার মার্কেট ক্রস। আর বুঝিয়ে দিই আরেকবার ভালো করে, আমি একটা ল্যাপটপ তৈরি করেছিলাম, সেই ল্যাপটপটা যারা তৈরি করেছে তাদেরকে আমি কিছু টাকা দিয়েছি, যেটাকে আমরা বলি ওয়েজ, বেতন। যে জমিতে আমি ফ্যাক্টরি ওপেন করেছি সেখানে আমার জমির মালিককে মানে ভাড়া দিতে হয়, যেটাকে আমরা বলি রেন্ট। আমি যে মেশিনপত্র জমির ফ্যাক্টরি সেট আপ করেছি তার জন্য আমি কোনো একটা ব্যাংক থেকে লোন নিয়েছিলাম, তাকে আমার ইন্টারেস্ট দিতে হচ্ছে, এটা ইন্টারেস্ট বলছি। আমি নিজে প্রফিট করব, সেটাকে আমি প্রফিট বলছি। এই সমস্ত কিছু টাকাগুলো তো আমি এই প্রাইস ঠিক করতে কাজে লাগাবো। ধরলাম আমার এই সব কিছুর কস্ট হচ্ছে 10K, অর্থাৎ এই ল্যাপটপটা তৈরি করতে আমার 10K লেগেছে, এটাই হচ্ছে ফ্যাক্টর কস্ট। অর্থাৎ
ফ্যাক্টর কস্ট বানাতে গিয়ে যা যা লেগেছে। এবার আমি যখন এটা বাজারে বিক্রি করব, সরকার তো এর উপর ট্যাক্স ইম্পোজ করবে না, যে এর উপর আমি ট্যাক্স যখনই আমার ওই 10 কেটার সাথে ট্যাক্স চলে আসবে, ওটাই হয়ে যাবে আমার মার্কেট প্রাইস, অর্থাৎ মার্কেটে কী দামে রয়েছে। তাহলে আমি মার্কেট প্রাইস থেকে যদি ট্যাক্সটাকে বাদ দিয়ে দিই তাহলেই তো 10K পাবো। এই 10Kটাই তো আমার ফ্যাক্টর কস্ট। তাহলে মার্কেট প্রাইস ফ্যাক্টর কস্টের ডিফারেন্সটা কি? ট্যাক্স। তাহলে আমার অ্যান্সার কী হবে? ট্যাক্স। পরেরটা বলছি, ইন উইচ অফ দ্য ফলোইং টাইপ অফ ইকোনমিক্স রিসোর্সেস আর ওন্ড প্রাইভেটলি অ্যান্ড মেইন অবজেক্টিভ বিহাইন্ড ইকোনমিক অ্যাক্টিভিটিস প্রফিট মেকিং? ক্যাপিটালিস্ট সোসাইটি, যেখানে মেন হচ্ছে প্রাইভেট রিসোর্সেস, একজন কলকারখানা তৈরি করছে, তার ইনকাম হচ্ছে, সেটাই আমরা, আর মূল উদ্দেশ্য প্রফিট মেকিং। তাই জন্য আমরা দেখেছিলাম যে ক্যাপিটালিজমের এগেনস্টে যে এই প্রফিট করতে গিয়ে কী পরিমাণ এক্সপ্লয়েট করেছিল তাদের কর্মচারীদের, তার থেকে সোশ্যালিজম বা সোশ্যালিস্ট মুভমেন্ট শুরু হয়, ক্যাপিটালিস্ট হবে। পরের প্রশ্ন, উইচ অফ দ্য ফলোইং অর্গানাইজেশন ক্যালকুলেট গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ইন ইন্ডিয়া? ইন্ডিয়াতে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট কে ক্যালকুলেট করে? এটা হচ্ছে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। এটা আমি দিয়েছি কারণ আমি তোমাদের যে প্রথম ভিডিওটা বানিয়েছিলাম জিডিপি, তো আমি সিএসও বলেছিলাম, ঠিক আছে? সিএসও, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস, আন্ডার দ্য মিনিস্ট্রি অফ প্রোগ্রাম স্ট্যাটিস্টিক্স অ্যান্ড দ্য প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন। সিএসও আর এনএসএসও এটাকে কম্বাইন করে না এনএসও তৈরি করা হয়েছে, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। তাই যদি তোমরা সিএসও না দেখতে পাও, ভয় পাওয়ার কিছু নেই, এনএসওটা হবে। এই দুটোকে কম্বাইন করে এনএসও করে দেওয়া হয়েছে। পরের প্রশ্ন, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অফ আ কান্ট্রি ইজ, একটা দেশের গ্রস ডোমেস্টিক প্রোডাক্টগুলো কি? যে টোটাল অফ ট্রেডেবল গুডস প্রডিউস ইন আ ইয়ার, টোটাল ভ্যালু অফ মনিটারি অ্যান্ড নন মনিটারি গুড সার্ভিস উইথ ইন আ ইয়ার, টোটাল ভ্যালু অফ ইকোনমিক ট্রানজাকশন ডান উইথ ইন দ্য কান্ট্রি ইন আ ইয়ার, অ্যান্ড দ্য নান অফ দ্য অ্যাবাভ। দেখো কেন কোনোটা হবে না একটু ভালো করে বোঝা যাক। প্রথম আমার স্টেটমেন্টটা কি বলেছিল? টোটাল ভ্যালু অফ ট্রেডেবল গুডস ইন আ ইয়ার, ঠিক আছে। ট্রেডেবল গুড, সার্ভিস কোথায়? সার্ভিসটাও তো জিডিপির মধ্যে পড়ছে, নেই। পরের প্রশ্নটা কি বলছে? টোটাল ভ্যালু অফ মনিটারি আর নন মনিটারি গুডস আমরা ধরিই না, যেটা ভ্যালু রয়েছে। মনিটারি ট্রানজাকশন আছে, গুডস অ্যান্ড সার্ভিস দুটো দিয়েছে, ঠিক আছে, কিন্তু নন মনিটারি ঢুকিয়ে দিয়েছে। যেমন একটু আগেই বললাম যে ফার্মারটা নিজের জমিতে চাষ করছে নিজের ঘরে খাওয়ার জন্য, বাড়ির মা যে যত্ন নিচ্ছে, সেগুলো যে সার্ভিস মা দিচ্ছে, সেগুলো নন মনিটারি, কোনো টাকার বিনিময়ে হচ্ছে না, তাই আমরা জিডিপিতে ধরবই না। পরেরটা কি হচ্ছে? টোটাল ভ্যালু অফ ইকোনমিক ট্রানজাকশনের টোটাল ভ্যালু। আচ্ছা, তার মানে রিসেলিং, আমি যে পুরোনো ল্যাপটপটা বেচলাম, ওটাও তো ইকোনমিক ট্রানজাকশন হচ্ছে। আমি যে জমি বিক্রি করছি, ওটাও তো ইকোনমিক ট্রানজাকশন, কিন্তু ওটাকে আমরা জিডিপি ক্যালকুলেশনে ধরি না। আমরা রিসেলিং, তারপর র্যান্ট, রিসেলিং, এগুলো ধরি না, তাহলে ইকোনমিক ট্রানজাকশনও হবে না। তাহলে এখানে নান অফ দ্য অ্যাবাভ, কোনোটাই ঠিক নয়। পরের প্রশ্ন, উইচ অফ দ্য ফলোইং ইজ নট ওয়ান অফ দ্য মেথডস অফ ন্যাশনাল ইনকাম? কোনটা ন্যাশনাল ইনকাম? এক্সপেন্ডিচার মেথড শুনেছি, প্রোডাক্ট মেথড শুনেছি, ইনকাম মেথড, ব্যাঙ্কিং মেথড শুনিনি কোথাও। উইচ অফ দ্য ফলোইং ইজ নট ফিচার অফ ন্যাশনাল ইনকাম? ন্যাশনাল ইনকামের কোনটা ফিচার নয়? এটা ইজ আ ম্যাক্রো ইকোনমিক কনসেপ্ট, ঠিক আছে। এটা ফ্লো কনসেপ্ট, ঠিক আছে। এটা অলওয়েজ এক্সপ্রেস উইথ রেফারেন্স টু ফিনান্সিয়াল রেজাল্ট, ঠিক আছে। ইট ইজ ইনক্লুডেড অনলি ইন ইন্টারমিডিয়েট গুড, রং। ন্যাশনাল ইনকাম কাউন্ট করতে গেলে যা কিছু গুড প্রডিউস হয়, ওটার ফাইনাল কনজাম্পশন, ফাইনাল গুড মানে রেডি টু কনজাম্পশন, যেটার আর কোনো ভ্যালু অ্যাডিশন হবে না, অর্থাৎ এটাকে আমি কোনো আর চেঞ্জ করব না, ডাইরেক্টলি রেডি টু কনজাম্পশন, নো ভ্যালু অ্যাডিশন, ওকে, নো ভ্যালু অ্যাডিশন, সেটাই হচ্ছে আমার জিডিপি ক্যালকুলেশনে ধরবে। তাহলে এখানে কিন্তু হবে এই যে স্টেটমেন্টটা রং। ইন্টারমিডিয়েট গুডসের কোনো প্রশ্ন নেই, ইন্টারমিডিয়েট গুডস ধরলে ডাবল কাউন্টিং হবে। বুঝিয়ে দিই, ধরলাম আমি তুলো কিনলাম, তুলোটার দাম হচ্ছে 10 টাকা, সেই তুলোটা দিয়ে আমি একটা জামার কাপড় তৈরি করলাম, সেটাকে আমি বাইরে বিক্রি করলাম 15 টাকায়। এই 15 টাকার মধ্যে আমি 10 টাকা তুলোটা ধরে নিয়েছি, তাই আমি যখন জিডিপি ক্যালকুলেশন করব 15 টাকা ধরবো, প্লাস এই যদি তুলোটা ধরি ইন্টারমিডিয়েট গুডস, অর্থাৎ মধ্যবর্তী জিনিস, যেটার মধ্যে ভ্যালু এডিশন হয়ে আমার ফ্যাব্রিকটা তৈরি হচ্ছে, তাহলে এই 10 টাকাটা ডবল কাউন্ট হচ্ছে না, একবার তুলোর টাকাতে রয়েছে, একবারই জামার টাকাতেও রয়েছে, তাহলে আমাদের ভুল ইনফরমেশন দেবে। তাই জিডিপি ক্যালকুলেশনে আমরা সবসময় ফাইনাল গুডস দেখি। ফাইনাল গুডস কী করে বুঝবো যেটা ফাইনাল গুডস? যেটার আর কোনো ভ্যালু এডিশন হবে না, অর্থাৎ কোনো চেঞ্জ হবে না, ডাইরেক্টলি রেডি টু কনজিউম, তুমি সরাসরি এটা আমরা ব্যবহার করতে শুরু করবে, এটাই ফাইনাল গুড। এই স্টেটমেন্টটা রং। ইট ইজ ইনক্লুডেড অনলি ইন ইন্টারমিডিয়েট গুডস, কোনো ইন্টারমিডিয়েট গুডস নয়, ইটস ইনক্লুডেড অনলি ফাইনাল গুডস। পরের প্রশ্ন, উইচ অফ দ্য ফলোইং প্লেসেস ইন ডাইরেক্ট ট্যাক্স? কর্পোরেট ট্যাক্স।
এখানে লেখা আছে, দেখে নেবে। ডাইরেক্ট ট্যাক্স কোনগুলো হয়, সরাসরি তোমাদের উপর একটা ইন্ডিভিজুয়ালের উপর ইম্পোজ করা হয়, যেমন ওয়েলথ ট্যাক্স, কর্পোরেট ইনকাম, গিফট, এস্টেট, ফ্রিঞ্জ বেনিফিটস। ইনডাইরেক্ট এক্সাইজ, সেলস, কাস্টম, এন্টারটেনমেন্ট ট্যাক্স, সার্ভিস ট্যাক্স। আর ইনডাইরেক্ট মানে যেগুলো সরাসরি নয়, যেমন জিএসটি এক প্রকার ইনডাইরেক্ট ট্যাক্স। অর্থাৎ ইনডাইরেক্ট ট্যাক্সে তুমি কি জিএসটিতে সরাসরি টাকা দিচ্ছ না, কিন্তু যে জিনিসটা তুমি কিনছো তার মধ্যে টাকাটা, এই ট্যাক্সটা ইনক্লুডেড, তুমি ওখানে পে করছো। মিক্সড ইকোনমিক্স মানে কি, যেখানে বোথ পাবলিক সেক্টরও রয়েছে, প্রাইভেট সেক্টরও রয়েছে। যেমন আমাদের এখানে ওএনজিসি রয়েছে, ভেল রয়েছে, ইস্টো রয়েছে, ইস্টো নয় ভেল বলতে পারি, ওএনজিসি বলতে পারি, ঠিক তেমনই রয়েছে আদানি কোম্পানি, আম্বানি কোম্পানি। তাহলে প্রাইভেট এবং পাবলিক সেক্টর দুটোই রয়েছে, তাই ইন্ডিয়া ইজ অ্যান এক্সাম্পল অফ মিক্সড ইকোনমি। তারপরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট ফ্রম দ্য ক্যালকুলেটিং ন্যাশনাল ইনকাম অ্যাট দ্য মার্কেট প্রাইসেস। যে মার্কেট প্রাইসে আমি যখন ক্যালকুলেট করি, এটা কোনটা ঠিক। কী অপশান দিচ্ছে, এটা মানি ইনকাম বলা হয়, এটাকে বলা হয় নন মনিটারি ইনকাম, রিয়েল ইনকাম। তো এটাকে আমরা which of the following is correct term to calculate at the market price. ওকে সরি হ্যাঁ, এটাকে মার্কেট প্রাইসে যখন আমরা ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করছি, তাহলে ন্যাশনাল ইনকাম অ্যাট মার্কেট প্রাইস, এটাকে আমরা মানি ইনকাম বলে থাকি। পরের প্রশ্ন, রিয়েল ইনকাম না মানি ইনকাম। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট টার্ম ফর ক্যালকুলেটিং ন্যাশনাল ইনকাম অ্যাট কনস্ট্যান্ট প্রাইস। যখনই আমরা ন্যাশনাল ইনকামটা কনস্ট্যান্ট প্রাইসে করি, এটাকে আমরা কী ইনকাম বলি, কারেন্ট ইনকাম, ডোমেস্টিক, এটাকে আমরা রিয়েল ইনকাম বলি। ন্যাশনাল ইনকাম অ্যান্ড কনস্ট্যান্ট প্রাইস, এটা আমরা ইনকাম প্লাস কনস্ট্যান্ট। তোমাদের আগেই আমি বোঝাতে গিয়ে বলেছিলাম যে রিয়েল জিডিপি আর নমিনাল জিডিপি। রিয়েল জিডিপি মানে কনস্ট্যান্ট প্রাইসে, যেমন ধরে নিচ্ছিলাম 2011-12, তাহলে কনস্ট্যান্ট হলে রিয়েল হয়, তাহলে এখানে এটা হবে রিয়েল ইনকাম। পরের প্রশ্ন, which of the following items are not included while measuring the gross national product। গ্রস ন্যাশনাল প্রোডাক্ট ক্যালকুলেট করার সময় কোনটাকে ধরা হয় না। ইলিগাল অ্যান্ড লেজার অ্যাক্টিভিটিস, পিওরলি ফিনান্সিয়াল ট্রানজাকশনস, ট্রান্সফারিং অফ ইউজড গুডস অ্যান্ড নন মার্কেটস গুডস অ্যান্ড সার্ভিস, অ্যান্ড অল দ্য অ্যাবাভ। কোনটাকে করা হয় না, এই কোনো কিছুকেই করা হয় না, ঠিক আছে। সেটা ইলিগাল অ্যান্ড লিজার্স অ্যাক্টিভিটিস হতে পারে, পিওরলি ফিনান্সিয়াল ট্রানজাকশন হতে পারে, অর্থাৎ যেখানে কোনো ভ্যালু গুডস বা সার্ভিসের সাথে অ্যাসোসিয়েটেড নয়, আর নন মার্কেট গুডস অ্যান্ড সার্ভিস। পরেরটা, হুইচ অফ দ্য ফলোইং দ্য অ্যাকচুয়াল ডেফিনেশন অফ ট্রান্সফার পেমেন্ট। ট্রান্সফার পেমেন্ট মানে কি, সোজা কথা ট্রান্সফার পেমেন্ট মানে সেই টাকাটা যে টাকাটার জন্য কোনো সার্ভিস বা গুডস অ্যাসোসিয়েটেড নয়। যেমন সোজা কথায় আমাদের পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার যে সরকার দিচ্ছে 1000 টাকা করে মহিলাদের, তার বিনিময়ে মহিলারা কি কোনো কাজ করছে না, তাহলে এটা হচ্ছে ট্রান্সফার পেমেন্ট, ঠিক আছে। ট্রান্সফার পেমেন্টস মিনস, এই যে ফর রেফার টু পেমেন্টস মেড উইদাউট এনি এক্সচেঞ্জ অফ গুডস অ্যান্ড সার্ভিস। বিনিময়ে কোনো কাজ বা কোনো সার্ভিস দিতে হবে না, এটাকে আমরা ট্রান্সফার পেমেন্ট বলি। সাধারণ ক্ষেত্রে সরকার যে সমস্ত বিভিন্ন স্কিমসগুলোর মাধ্যমে যে ডিবিটি, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, অর্থাৎ সরাসরি অ্যাকাউন্টে টাকা দেয়, যার বিনিময়ে আমাদেরকে কোনো কাজ করতে হয় না, সার্ভিস প্রোভাইড করতে হয় না, সেগুলোকে আমরা বলে থাকি ট্রান্সফার পেমেন্ট। বার্ধক্য ভাতা হতে পারে, বিধবা ভাতা হতে পারে, লক্ষ্মীর ভাণ্ডার হতে পারে, এগুলো ট্রান্সফার পেমেন্টসের মধ্যে পড়ে। অর্থাৎ যে ক্ষেত্রে আমাকে কোনো ধরনের যে টাকার অর্থের বিনিময়ে কোনো কাজ বা সার্ভিস করতে হয় না, কোনো গুডস বা সার্ভিস অ্যাসোসিয়েটেড নয়। পরের প্রশ্ন, দ্য ডিফারেন্স বিটুইন ন্যাশনাল ইনকাম অ্যান্ড ন্যাশনাল ইনকাম অ্যাট মার্কেট প্রাইস ইজ কল্ড ড্যাশ। এটা হচ্ছে ন্যাশনাল ডেপ্ট। আবার সেম প্রশ্ন, ন্যাশনাল ইনকাম অ্যান্ড মার্কেট প্রাইস। ন্যাশনাল ইনকামটাকে আমি কি বলছি, ন্যাশনাল ইনকামটাই মানে হচ্ছে আমাদের এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট, আর ন্যাশনাল ইনকাম অ্যাট মার্কেট প্রাইস তো বলেই দিয়েছে। এটা হচ্ছে তাহলে কী হবে, এই দুটোর মধ্যে ডিফারেন্স কে, ট্যাক্স, নেট ট্যাক্স। আগেই প্রশ্নটা ছিল সেম, এই যে নেট ইনডাইরেক্ট সেম, আমি অপশান দিয়ে দিয়েছি ট্যাক্স, এটা সেম প্রশ্ন কিন্তু ঘুরিয়ে দিয়েছে, তাই এই প্রশ্নটা আমি রেখেছি তোমাদের বোঝানোর জন্য যে কিভাবে সেম কনসেপ্টগুলোকে শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ বদলে দিয়ে বিভিন্ন কোয়েশ্চেন তৈরি করা যায়, যাতে তোমরা রেডি থাকো এরকম, আর পরীক্ষায় কনফিউজ না করো। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ পার্ট অফ ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকামে কোনটা পার্ট নয়, আনডিস্ট্রিবিউটেড প্রফিটস, income from government expenditure, the interest amount on unproductive national debt, and the payment made by household to a firm for purchasing goods and service. Obviously the interest amount of unproductive national debt, অর্থাৎ যেখান থেকে আমি কোনো কিছু পাচ্ছি না, আনপ্রোডাক্টিভ, কোনো ইনকামই হচ্ছে না, সেটাই আমাদের ন্যাশনাল ইনকামের পার্ট হবে না।
তারপর উইচ অফ দ্য ফলোইং ইজ আনাদার টার্ম ফর ন্যাশনাল প্রোডাক্ট ফ্যাক্টর কস্ট, এটা আমরা কী বলি, ন্যাশনাল ইনকাম বলি। ন্যাশনাল ইনকাম আই থিঙ্ক এতক্ষণের মধ্যে আমি 5-6 বার বলেই দিয়েছি যে NNP অ্যাট ফ্যাক্টর কস্ট, যেটাকে আমরা সোজা কথায় বলি ন্যাশনাল ইনকাম, NI। পরের প্রশ্ন, উইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু ফর ডিসপোজেবল ইনকাম। ডিসপোজেবল ইনকামের জন্য কোনটা ঠিক? ডিসপোজেবল ইনকাম ইজ দ্য ডিফারেন্স বিটুইন পার্সোনাল ইনকাম অ্যান্ড ইনডাইরেক্ট ট্যাক্সেস। দেখি, পার্সোনাল ইনকাম, ডাইরেক্ট ট্যাক্সেস, ডিফারেন্স বিটুইন প্রাইভেট ইনকাম, ইনডাইরেক্ট ট্যাক্সেস, অ্যান্ড ইনকাম বিটুইন দ্য প্রাইভেট ইনকাম অ্যান্ড দ্য ডাইরেক্ট ট্যাক্সেস। এটা হবে এটা হচ্ছে ডিসপোজেবল ইনকাম ইজ ডিফারেন্স বিটুইন পার্সোনাল ইনকাম অ্যান্ড দ্য ডাইরেক্ট ট্যাক্সেস, নট ইনডাইরেক্ট ট্যাক্সেস। মানে কি বুঝে নি, ধরলাম আমি রোজগার করি 20,000 টাকা, তার মধ্যে আমাকে ট্যাক্স দিতে হয়, ডাইরেক্ট ট্যাক্স সরকারকে 4,000 টাকা, মানে যেটা আমার সার্ভিস ট্যাক্স ধরতে পারি, যে কাজ করছে তার জন্য আমার 4,000 টাকা কেটে নিচ্ছে। তাহলে আমার হাতে কত টাকা বেঁচে থাকলো এখন? 16,000। এই 16,000 টাকাটাই হচ্ছে ডিসপোজেবল ইনকাম। ডিসপোজেবল ইনকাম অর্থাৎ যেটা আমার হাতে আছে আর আমি লাস্ট খরচা করব, কারণ 4,000 টাকাটা আমি খরচা করতে পারছি না, এটা সরকার আমার থেকে নিয়ে নিচ্ছে। সার্ভিস ট্যাক্স ধরলাম, এটা সার্ভিস ট্যাক্স, যে আমি যে সার্ভিস করছি 20,000 টাকা পাচ্ছি, তার জন্য আমার 4,000 সার্ভিস ট্যাক্স দিতে হচ্ছে। তাহলে আমার হাতে কতটা পড়ে রইলো? 16,000, ওটাই ডিসপোজেবল ইনকাম। আমি এটা করতে ভুল করেছিলাম, সরি, এটা ইনডাইরেক্ট ট্যাক্স, আমি ডাইরেক্ট ট্যাক্স কনফিউজ করেছি, আমি অতটা কেয়ারফুলি এটা অবজার্ভ করিনি। ডাইরেক্ট ট্যাক্স হবে, ইনডাইরেক্ট ট্যাক্স না, কারণ ইনডাইরেক্ট ট্যাক্স তো আমরা অনেক কিছু দিচ্ছি। ধরো আমি ধরলাম আমার কাছে 16,000 টাকা বেঁচে গেল, এই টাকা থেকে আমি এবার বাজার করতে যাব, গ্রসারি শপিংয়ে যাব, সেখানে আমি দুধ কিনছি প্রতিদিন, সেখানে আমি ব্রেড কিনছি, তো প্রত্যেকটা আর্টিকেলসের মধ্যে তো আমার ইনডাইরেক্ট ট্যাক্স জিএসটি আছে, তো জিএসটি তো আমি দিতেও থাকছি, তো ডিসপোজেবল ইনকামের থেকেই যাচ্ছে। তাহলে এটা হবে ডাইরেক্ট ট্যাক্স, অর্থাৎ যে ট্যাক্সটা কেটে নিচ্ছে পুরো সরকার ডাইরেক্টলি আমাদের ইনকাম থেকে, সেটাই হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। ওটা বিয়োগ করে যে টাকাটা আমাদের হাতে পড়ে আছে সেটাই হচ্ছে ডিসপোজেবল ইনকাম, অর্থাৎ ডিসপোজ করতে পারছি, টাকাটা আমি খরচ করতে পারছি এক্স্যাক্টলি, সেটাই আমার ডিসপোজেবল ইনকাম। পরের প্রশ্ন, উইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু ফর ন্যাশনাল ইনকাম অফ আ কান্ট্রি। একটা দেশের ন্যাশনাল ইনকামের জন্য কোনটা ঠিক? দেখি কি বলেছে, ইফ দ্য সেভিং এক্সিড ন্যাশনাল ইনকাম উইথিন আ কান্ট্রি, ন্যাশনাল ইনকাম উইল রাইজ। কোনো মানে নেই যে সেভিংস বাড়ছে মানে ন্যাশনাল ইনকামও বাড়বে, ইনভেস্টমেন্ট বাড়ছে ন্যাশনাল ইনকাম মানে কমবে, তেমনও কোনো মানে নেই। ফ্ল্যাকচুয়েটস করবে এমনও না, এটা হবে ইফ সেভিংস এক্সিডস ইন ন্যাশনাল ইনভেস্টমেন্ট উইথিন আ কান্ট্রি দ্য ন্যাশনাল ইনকাম উইল রিমেইন কনস্ট্যান্ট। একই থাকবে, সেভিংসের সাথে ইনভেস্টমেন্টের সাথে তেমন কোনো সরাসরি ডাইরেক্ট লিঙ্ক নেই। পরের প্রশ্ন, which of the following is not needed while considering the gross national product? So gross national product consider করতে কোনটা লাগবে না, আমার কোনটা দরকার নেই। Need investment made by the foreigners within given period, the total private investment made within a given period, the goods made by the government within a given, total per capita income of citizens of a country within a given period। তাহলে কোনটা not needed national income DNP, এটা হচ্ছে হচ্ছে হ্যাঁ এইটা, যে পার ক্যাপিটা ইনকাম আমি জিএনপি ক্যালকুলেট করব, অর্থাৎ যা কিছু সার্ভিস এবং গুডস প্রডিউস হয়েছে ভারতীয়দের দ্বারা সেটা ক্যালকুলেট করব। সেখানে আমাদের দেশের পার ক্যাপিটা ইনকাম অর্থাৎ প্রতি ব্যক্তি আয় নিয়ে কী হবে, তো এটা কোনো দরকার নেই। পরের প্রশ্নটা জিজ্ঞেস করেছিল, দ্য প্রাইমারি সেক্টর উইথিন কান্ট্রি ফর আ ক্যালকুলেশন অফ ন্যাশনাল ইনকাম কনক্লুডস, যে আমরা জানি আমাদের 3খানা সেক্টর হয়, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি। প্রাইমারি সেক্টর মানে যেখানে আমরা সরাসরি যে ন্যাচারাল রিসোর্সেস, প্রকৃতি থেকে রিসোর্সেসগুলো সরাসরি ব্যবহার করি, সেটা কোনটা আমাদের ন্যাশনাল ইনকাম ক্যালকুলেটে ব্যবহার করা। স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ একদম ঠিক, ধরো পেপার, আমি স্মল স্কেল ইন্ডাস্ট্রি ধরতে পারি, যেমন হচ্ছে তোমার কী বলবো আচার বানানো, পাঁপড় বানানো, এই সমস্ত রিটেল ট্রেডিং, এগ্রিকালচার, এগুলো সমস্ত কিছু আসে প্রাইমারি সেক্টরের মধ্যে, তো আমি সব কটাই ধরবো ন্যাশনাল ইনকাম কাউন্ট করতে গিয়ে। পরেরটা জিজ্ঞেস করেছে, উইচ অফ দ্য ফলোইং ইজ ইনক্লুডেড ইন দ্য ন্যাশনাল ইনকাম অফ কান্ট্রি, যে পরের প্রশ্ন জিজ্ঞেস করেছে, উইচ অফ দ্য ফলোইং ইজ ইনক্লুডেড ইন দ্য ন্যাশনাল ইনকাম অফ কান্ট্রি, কোনটা ন্যাশনাল ইনকাম কান্ট্রির মধ্যে ধরা হয়? রেন্ট, ইন্টারেস্ট, ওয়েজেস, সব কটা ধরা হয়। আমি একটু আগেই বলেছিলাম যে ফ্যাক্টর কজ, যেটাকে আমরা বলি ল্যাপটপ তৈরি করতে গিয়ে যা কিছু লাগছে, রেন্ট লাগছে, ইন্টারেস্ট দিতে হচ্ছে, ওয়েজেস দিতে হচ্ছে, স্যালারি লাগছে আর প্রফিট, সেই সব কটাকে আমি ধরবো, যে এই সব কটা মিলেই আমার ফ্যাক্টর কস্ট হচ্ছে। হোয়াট ইজ কনজাপশন অফ ফিক্সড ক্যাপিটাল নন ডেপ্রিসিয়েশন, একটু আগেই বলেছিলাম যে ফিক্সড ক্যাপিটাল, যেমন একটা আমি মেশিন কিনলাম, আজকে মেশিনটা যেমনভাবে কাজ করবে পরের বছর কাজ সেভাবে করবে না, সেটা আমরা তার কার্যক্ষমতা কমবে, এটাকে আমরা বলি ডেপ্রিসিয়েশন হচ্ছে। তাহলে এই যে এটাকে বলে কনজাপশন অফ ফিক্সড ক্যাপিটাল, কোনো যে ফিক্সড ক্যাপিটাল আমি ব্যবহার করছি সেই কনজাপশনটাই হচ্ছে ডেপ্রিসিয়েশন।
পরেরটায় which is not added in the calculation of national income India, আমাদের ভারতের ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করতে কি কোনটা ধরা হয় না, এটা আমি অলরেডি বলে দিয়েছি। দ্য ভ্যালু অফ গুডস অ্যান্ড সার্ভিস ধরা হয় না, দ্য সোল ভ্যালু অফ ওল্ড ফ্রিজেস ধরা হয় না, না সার্ভিস রেন্ডার বাই দ্য হাউস ওয়াইফ ধরা হয় না। বিসি বারবার বলছি যে হাউস ওয়াইফ যে সার্ভিসটা দিচ্ছে সেগুলোর সার্ভিসের বিনিময়ে সে কোনো অর্থ পাচ্ছে না, ধরছে না। যে আমি বললাম রিসেলিং আমরা জিডিপিতে ক্যালকুলেট করি না, পুরনো ফ্রিজ অলরেডি যে বছর প্রথমবার বিক্রি হয়েছিল তার জিডিপিতে আমরা ক্যালকুলেট করে নিয়েছি, তাই এটাকে আমি কেন আবার ক্যালকুলেট করবো? তাই বি অ্যান্ড সি দুটোই ঠিক হবে। পরের প্রশ্ন, ইফ দ্য কান্ট্রি অফ দ্য এগ্রিকালচার if the contribution of agricultural sector is decreasing in a country's economy, then what conclusion can be drawn? মানে আমরা যদি দেখি একটা দেশের ইকোনমি বা অর্থনীতিতে এগ্রিকালচার সেক্টর বা কৃষি যে সেক্টরটা রয়েছে তার কন্ট্রিবিউশন কমছে, তাহলে কি বলতে পারি? আমরা বলতে পারি দ্য কান্ট্রি ইজ গ্রোয়িং ইন ডিরেকশনস অফ দ্য ডেভেলপ নেশন। কারণ ডেভেলপ নেশন কেন বলছে? ডেভেলপ নেশনের কান্ট্রি না, টার্সিয়ারি সার্ভিস সেক্টর আর টার্সিয়ারি সেক্টর সেটা সব থেকে বেশি থাকে, অর্থাৎ যেটা নলেজ ইকোনমির উপর বেশি থাকে। বেশিরভাগ লোক যে তার স্কিলস এবং নলেজের উপর ভিত্তি করে কাজ করছে, যেটা আমরা যদি দেখি ইন্ডিয়াতেও আমরা দেখতে পাচ্ছি গ্র্যাজুয়ালি এগ্রিকালচার সেক্টরে কন্ট্রিবিউশন কমছে, আর সার্ভিস সেক্টর প্রায় 60% হয়ে গেছে আইটি বা বিভিন্ন সার্ভিস সেক্টর থেকে আসছে। আমরা বলতে পারি যে সেই দেশটা ধীরে ধীরে ডেভেলপ নেশনসের দিকে এগাচ্ছে। পরের প্রশ্ন, দ্য টার্ম ইনভিজিবল হ্যান্ড ইজ রিলেটেড টু The term invisible hand is economics is related to what? Free market system, common market system, socialist market, না হচ্ছে both B and C। ইনভিজিবল হ্যান্ড বলছে ফ্রি মার্কেট সিস্টেম, যেটা আমরা ক্যাপিটালিস্ট মার্কেটে দেখতে পাই, যেটা হচ্ছে যেটাকে আমরা লেজি ফেয়ারি কনসেপ্ট বলি, ঠিক আছে? অ্যাডাম স্মিথের ক্যাপিটালিস্ট কনসেপ্ট, এটা ক্যাপিটালিস্ট। তো এটা হচ্ছে অ্যান্সারটা হচ্ছে ফ্রি মার্কেট কনসেপ্ট। এখানে ধরা হয় যে গভর্নমেন্টকে কোনো কন্ট্রোল করার দরকার নেই, যেমনভাবে মার্কেট চলছে সে মার্কেট নিজেই ঠিকঠাক করে নেবে নিজেকে। এটা ইনভিজিবল হ্যান্ড বলছে, এটা মানে ইনভিজিবল হ্যান্ড মানে যে হ্যান্ড বা হাতটাকে আমি দেখতে পাচ্ছি না, এটা ফ্রি মার্কেট সিস্টেম, ক্যাপিটালিস্ট মার্কেট সিস্টেমের জন্য ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং আর ক্যারেক্টারিস্টিক অফ পাবলিক গুড? পাবলিক গুড কোনগুলোর ক্যারেক্টারিস্টিক? এখানে বুঝতে হবে যে পাবলিক গুড মানে কি। পাবলিক মানে সমস্ত সাধারণ মানুষের জন্য পাবলিক, তাহলে কি ক্যারেক্টারিস্টিক হবে? যে নন এক্সক্লুডেটেবিলিটি, অবভিয়াসলি রাইভাল কনজাপশন, রিজেক্টেবল না, পাবলিক গুড কখনো রিজেক্টেবল হতে পারে না। সরকার যদি একজনের রোড বানায় তাহলে সে কি কিছু জনের জন্য রোড বানাবে না সবার জন্য রোড বানাবে? অবভিয়াসলি সবার জন্য, তাহলে এটা কি রিজেক্টেবল হতে পারে না। সরকার কখনো বলতে পারে না যে এই রোড থেকে কিছু স্পেসিফিক লোক যাবে কিছু যাবে না, সরকার কখনো বলতে পারবেন। তাহলে এটাই হচ্ছে যে সরকার কখনোই বলতে পারে না যে কিছু লোক রেশন পাবে কিছু লোক রেশন পাবে না, তাহলে এটা রিজেক্টেবল নয়। তাহলে এটা তো অপশানটা তো 3 হবেই না। রাইভাল কনজাপশান থাকবে না, কোনো রাইভাল কনজাপশান নেই। যেমন আমরা যদি দেখি প্রাইভেট কনজাপশানে প্রাইভেটতে রাইভাল কনজাপশান থাকে, তাহলে একটাই হচ্ছে নন এক্সক্লুডেবিলিটি, অর্থাৎ কেউ এর থেকে বাদ যাবে না, সবাই ইনক্লুডেড থাকবে। তাহলে অপশান 1 ইজ কারেক্ট। পরের প্রশ্নটা দেখে নিই। পরের প্রশ্নটা কি বলছে যে regarding annual survey of industries. Annual survey of industries conducted by Central Statistics Office and it covers formal industry only, and which of the statement is or are not correct? So 1 is not correct. ঠিক আছে, তো এই যে এটা অতটা মনে রাখার দরকার নেই, আমি এক জায়গায় দেখলাম আমার ইম্পর্টেন্ট মনে হলো এটার জন্য। শুধুমাত্র ফর্মাল ইন্ডাস্ট্রিগুলোকে এই এএসআই অ্যানুয়াল সার্ভে অফ ইন্ডাস্ট্রিতে ধরা হয়ে থাকে, নাকি ইনফর্মাল। পরের প্রশ্নটা চলে যাই। জিডিপির বেসিসে কি জিজ্ঞেস করছে? ইট ইজ দ্য ভ্যালু অফ অল দ্য ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউস উইথিন আ বাউন্ডারি অফ নেশন ডিউরিং 1 year পিরিয়ড। একদম ঠিক, জিডিপি ডেফিনেশনই বলে দিয়েছে। ইট ইজ ক্যালকুলেটেড বাই অ্যাডিং ন্যাশনাল প্রাইভেট কনজাপশন, গ্রস ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট স্পেন্ডিং, ট্রেড ব্যালেন্স। ফাইন্ড দ্য কারেক্ট অ্যান্সার। এস অবভিয়াসলি সব কিছু যা ন্যাশনাল প্রাইভেট কনজাপশন, যা হচ্ছে গ্রস ইনভেস্টমেন্ট, যা হচ্ছে স্প্রেডিং ট্রেড ব্যালেন্স, আমরা জানি এই জন্যই জিডিপি ক্যালকুলেট করার মেথডগুলো এক্সপেন্ডিচার মেথড হয়, ইনভেস্টমেন্ট মেথড হয়ে থাকে, তাই এগুলো সবকটাই ঠিক হবে। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং মিনিস্ট্রিজ ইন্ডিয়া ডিসাইডস রেটস অফ ডেপ্রিসিয়েশন অফ গুডস? এটা যেটাই আমি জিএনপি বুঝিয়েছি, এনএনপি যে ভিডিওটাতে রয়েছে, এনএনপি
আর এনডিপি সেই ভিডিওটাতে আমি মেনশন করে দিয়েছি ইন্ডাস্ট্রি কোন মিনিস্ট্রি, তোমরা কিন্তু ভিডিওগুলো খুব ভালো করে দেখতে পাও, সেখান থেকে ডাইরেক্ট অ্যান্সার তোমরা করতে পারবে। এটা হবে মিনিস্ট্রি অফ কমার্স। মানে আমি বলে দিই একটা উদাহরণ দিয়ে, ধরো এটা আমার একটা মেশিন, ঠিক আছে, মেশিনটা আমার রেট ছিল, আমি ধরে নিলাম সামহাও আমি ধরলাম মেশিনটার রেটস হচ্ছে 1 crore, ঠিক আছে। পরের বছর মেশিনটা তো কার্যক্ষমতা কমবে, তো এটা কাজ ভালো মতো করতে পারবে না। আমি ধরলাম মিনিস্ট্রি বা কমার্স ঠিক করবে ডেপ্রিসিয়েশন রেট হচ্ছে 30%, মানে প্রত্যেক বছরে 30% করে ডেপ্রিসিয়েট হচ্ছে, তাহলে 30% করে ডেপ্রিসিয়েট হচ্ছে, তাহলে পরের বছর মূল্য কি 1 crore থাকবে না, 70 লাখ হয়ে যাবে। এই যে 30 লাখ টাকাটা কী হয়ে যাবে, এটা আর ধরবো না ডেপ্রিসিয়েট হচ্ছে বলে, তাই এটা মিনিস্ট্রি অফ কমার্স ডেপ্রিসিয়েশন রেট ঠিক করে দেয়। পরের প্রশ্ন, জিএনপি is the GDP of a country added with its income from abroad. অ্যান্ড এখানে ইনকাম ফ্রম অ্যাব্রড কী বোঝাচ্ছে, এটা তোমাকে অলরেডি একবার বলেও দিয়েছিলাম, যে প্রাইভেট রেমিটেন্স, অর্থাৎ প্রত্যেকটা ভারতীয় প্রবাসী বা ভারতীয় যেখানে রয়েছে বিদেশে তারা যে টাকা পাঠাচ্ছে, ঠিক আছে। এটা ইন্টারেস্ট অন এক্সটার্নাল লোনস, একদম ঠিক একটু আগেই বললাম, ভারত সরকার যদি কারোর থেকে কোনো লোন নেয়, আমি ধরলাম ইউএনআইডি থেকে নিল বা আইএমএফ থেকে নিল, ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে নিল, তার জন্য যে লোন দিতে হচ্ছে, আর জন্য কোনো পোস্ট পার্সন বিদেশে খেলতে গেছে এবং তার জন্য সে টাকা পাচ্ছে, এখানে অ্যান্সারটা হবে সবকটাই। সরি 1 মিনিট। আচ্ছা হ্যাঁ, পার্টিসিপেশন অফ ইন্টারন্যাশনাল গেমস বাই দ্য স্পোর্টস পার্সন, এটা কিন্তু ক্যালকুলেট করবো না, ঠিক আছে, এটা কিন্তু ক্যালকুলেট হয় না, কারণ এটা কোনো সার্ভিস বা জিডিপি, এটা কোনো গুডস প্রডিউসড হচ্ছে না, ঠিক আছে, কারণ সে যেখানে গেছে ইন্টারন্যাশনাল গেমস বা ইন্ডিয়ান স্পোর্টস পার্সন এটা নয়, তাহলে শুধুমাত্র অনলি 1 and 3 ইজ কারেক্ট। আমি আরেকবার বলে দিই, আমি তাড়াহুড়ো করতে গিয়ে অ্যান্সার করে দিয়েছি, শুধুমাত্র 3টে জিনিস ক্যালকুলেট হয় এনএফআইডিতে, একটা হচ্ছে প্রাইভেট রেমিটেন্স, রাইট, একটা হচ্ছে এই ইন্টারেস্ট অন দ্য এক্সটার্নাল লোনস, আর একটা হচ্ছে এক্সটার্নাল গ্র্যান্টস, ওকে, শুধু এক্সটার্নাল গ্র্যান্টস মানে যে টাকার বিনিময় সরকারকে কোনো ইন্টারেস্ট পেমেন্ট করতে হবে না, কোনো টাকা দিতে হবে না, তাই শুধু এই 3টে জিনিস মনে রাখবে, এই 3টে ছাড়া বাদ বাকি কিচ্ছু জিএনপিতে যাবে না, আমি হট করে দিয়ে দিয়েছি, তো এক্সটার্নাল গ্র্যান্টস হবে, এই 3টে ছাড়া বাদ বাকি কোনো কিছু জিএনপিতে ক্যালকুলেট হয় না। পরেরটা, দ্য ফ্যাক্টর কস্ট ইজ দ্য ইনপুট কস্ট প্রডিউসার হ্যাজ টু ইনকার ইন দ্য প্রসেস অফ প্রডিউসিং। অবভিয়াসলি যে তৈরি করছে জিনিসটাতে, তৈরি করতে যা কিছু সে পুট করেছে ফ্যাক্টর, সে জমি বলো, যে লেবার কাজ করছে, ইলেকট্রিসিটি কাজ করছে, যে ইন্টারেস্ট দিতে হবে, সব কটার অ্যাগ্রিগেট ফ্যাক্টর কস্ট মার্কেট প্রাইস বোঝাতে গিয়ে আমি বুঝিয়েছিলাম। মার্কেট কস্ট ইজ ডিরাইভ আফটার অ্যাডিং দ্য ইনডাইরেক্ট ট্যাক্সেস টু দ্য ফ্যাক্টর কস্ট। অবভিয়াসলি যা তৈরি করছে তার উপর যখন গভর্নমেন্ট ট্যাক্স নিচ্ছে, ওটাই মার্কেট কস্ট বা মার্কেট প্রাইস হয়ে যাচ্ছে, তাহলে বোথ 1 and 2 কারেক্ট। উইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মেন মেজার্স ইউজ টু ইভ্যালুয়েট আ ন্যাশনাল ইনকাম হেলথ, যে কোনটা কোনো একটা দেশে ন্যাশনাল ইকোনমি হেলথ বা দেশের ইকোনমি ভালো আছে, এটা মেজার করতে আমরা কি ইউজ করি, অবভিয়াসলি আমরা জিডিপি, আমরা বলি না, আমরা কোনো কান্ট্রি কী দেখি, জিডিপি দেখে বলি জিডিপি কত ভালো বা কম, তার বেসিসে ডিসাইড করি যে তার অবস্থা বা সেই দেশটার গ্রোথ হচ্ছে কিনা। হোয়াট ইজ নেট ইনভেস্টমেন্ট, বারবার আমরা জানি যে নেট ইনভেস্টমেন্ট মানে গ্রস ইনভেস্টমেন্টকে আমরা যদি ডেপ্রিসিয়েশনকে বাদ দিই। হোয়াট ইজ মিন বাই ন্যাশনাল ইনকাম, ন্যাশনাল ইনকাম কী বোঝায়, ইনকাম অফ গভর্নমেন্ট, বাজেট অফ গভর্নমেন্ট, সাম টোটাল অফ ফ্যাক্টর ইনকামস, না প্রফিটস অফ পাবলিক সেক্টর। So it will be the sum total of factor incomes, that is called national incomes. তারপরেরটা যে এনএনপি, সরি আমি এটা ভুল করে আমার হাত পড়ে গেছিলো, এটা কিন্তু হবে সাম টোটাল অফ ফ্যাক্টর ইনকামস। তারপরেরটা এনএনপি অ্যাট মার্কেট প্রাইস প্লাস ডেপ্রিসিয়েশন মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্সেস ইকুয়ালস টু হোয়াট, মার্কেট প্রাইসের সাথে আমি ডেপ্রিসিয়েশন প্লাস করছি, ট্যাক্সকে আমি মাইনাস করছি, তাহলে এটা কী হতে পারে, তাহলে আমি জানি জিএনপি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে এনএনপি হয়, তাহলে এনএনপি থেকে ডেপ্রিসিয়েশন যোগ দিলে জিএনপি হবে, জিএনপি আমি পেয়ে গেলাম। আমি জানি মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্স করলে তাহলে কী হচ্ছে, তার মানে আমার এটা ফ্যাক্টর কস্ট বেরাচ্ছে। পরেরটা, উইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট রিগার্ডিং ন্যাশনাল ইনকাম, ইন্টারমিডিয়েট গুডস আর নট ইনক্লুডেড ইন দ্য ক্যালকুলেশন অফ ইনকাম, একদম ঠিক, যে ইন্টারমিডিয়েট গুডগুলোকে আমরা ধরি না ন্যাশনাল ইনকাম কাউন্ট করতে, ফাইনাল গুডস আর ইনক্লুডেড ইন দ্য ক্যালকুলেশন ন্যাশনাল ইনকাম, ইয়েস, তাহলে বোথ 1 and 2 আর কারেক্ট। তাহলে আজকে আমরা জিডিপি বা ন্যাশনাল জিএনপি এবং ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিংয়ে যত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স ছিল সেগুলো ইউপিএসসি বা স্টেট পিসিএস থেকে এসেছে সেগুলো ইনক্লুড করেছি, প্লাস আমিও নিজে কিছু কোশ্চেন ফ্রেম
করেছি, যেগুলো আমার মনে হয়েছে ইম্পর্ট্যান্ট, আর মাঝে মাঝে কিছু আমার ভুল হয়েছে মিস্টেকেনলি, সেগুলো তোমরা কিন্তু নোটিস করবে। তো এটা আজকে আমাদের কমপ্লিট হলো, যে সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ছিল। এরপরে আমরা ইকোনমিক্সের ইনফ্লেশন শুরু করব, আর সেইটা কমপ্লিট হলে আমরা আবার এরকম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক এবং শেয়ার করো।